জনাব ফজলুর রহমান, জোর করে যদি 15ই আগস্ট পালন করাটা আমরা অন্যায়ভাবে দেখি, তাহলে জোর করে পালনের যে বাধা দেওয়ার যে বিষয়টি, সেটিকে আসলে কিভাবে দেখতে চান? যেই একজন রিকশা চালক, একজন সাধারণ মানুষ কেন শ্রদ্ধা জানাতে পারবে না, সেখানে আসলে অসুবিধাটা কোথায়? আপনি আসলে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আগস্ট মাসের 16 তারিখ 2025 আর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটেছে 1975 সনের 15ই আগস্ট। পাক্কা 50 বছর একদিন। এই 50 বছর একদিনই আমার বঙ্গবন্ধুর হত্যা নিয়ে ইতিহাসের পর্যায়ে পর্যায়ে পরতে পরতে আমার ঘটনা প্রবাহ, যেগুলো আমি সবসময় সবাইকে বলেছি এবং সবাই টেলিভিশনে আছে তো এখন আবার শুরু হয়েছে তার 15ই আগস্টের ফুল দেওয়া না দেওয়া ইত্যাদি নিয়ে। এগুলো বলতে গেলে এগুলো ইতিহাসের উপরে ছেড়ে দিতে চাই আমি, এবং আমার মাথায় আসে না। আপনি যেটা বলছেন সেটা হলো হত্যা প্রচেষ্টা। একজন রিক্সাওয়ালা ফুল দিতে গেছে, সেটা একটা হত্যা প্রচেষ্টা কিভাবে কি কারণে করছে পুলিশ আমি জানি না, কিন্তু এটা হওয়ার কথা না। 1, 2 নম্বর হলো যে কোনো লোক মারা গেলে এটা পারিবারিক ভাবে হোক জাতীয়ভাবে হোক ফুল কেউ দিতে যেতে পারে। এটার জন্য কালকে যা ঘটলো এটার পিছনে আমি দেখলাম যে আমাদের দলের কিছু স্লোগান হয়েছে, বিএনপির নেতা কর্মীরা স্লোগান দিয়েছে, আমি শুনছি, সারা দেখছি এগুলো। এবং সেই স্লোগানে কিছুটা এরকম ছিল যে তারেক রহমানকে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা 32 দখলে নেবেন, তারা সেটা তারেক রহমান সাহেব কেন এটা তারেক রহমান সাহেব জানে কিনা বা তারেক রহমান সাহেব বলছে কিনা যে তোমরা আমাকে প্রতিশ্রুতি দাও, এই যে ওই যে তারেক ভাই কি কথা দিলাম, হ্যাঁ কথা দিলাম 32 দখল করলাম, এই যে কথাগুলো আমি যেহেতু এটা আমার দলের ব্যাপার, এটা আমার জন্য খুবই বিব্রতকর। আমি শুধু বলবো এটা দেখা যায় এই কর্মকাণ্ডটাকে মানুষ কিভাবে গ্রহণ করে আগামী দিনে বা বর্তমানেও কিভাবে গ্রহণ করে, এটা আমার দেখার ব্যাপার। আপনাকে আমরা দলমতের ঊর্ধ্বে থেকে চিন্তা করি না, আমাকে আপনার এই জন্যই আপনার মতামত আসলে জানতে এটা মানুষ চাওয়া না, আমি মানুষ কিভাবে নিবে সেটা ইতিহাসের উপরে আমি ছেড়ে দিলাম। তবে একটা কথা আমি জানি, এইভাবে একটা মানুষের কর্মকে 100 বছর পর্যন্ত মির্জাফরদের শাসন যতদিন পর্যন্ত ছিল, এর মধ্যে মানে যতদিন পর্যন্ত কোম্পানির হাত থেকে ক্ষমতা মহারানী ভিক্টোরিয়ার হাতে না গেছে, প্রথম ভারতের যে সিপাহী বিপ্লব যাকে বলা হয়, প্রথম স্বাধীনতা সংগ্রামে 1757 থেকে 1857, এই 100 বছর কিন্তু মানুষ বলছে মির্জাফরই দেশপ্রেমী, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। কিন্তু অ্যাকচুয়াল 3 জেনারেশন পরে যে রিয়েল ইতিহাসটা বের হয়েছে, সেই রিয়েল ইতিহাস কিন্তু অনন্তকাল থেকে যাবে মির্জাফরই বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলাই দেশপ্রেমিক, এই জায়গাটা কিন্তু থেকে যাবে। এখন বঙ্গবন্ধুর সম্পর্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবকিছু মিলিয়ে পূর্বাপর অনন্তকালের বাঙালি জনতা বা বিশ্বের মানুষ কিভাবে বাংলাদেশে নিবে সেটা ইতিহাস বিচার করুক। আমার জন্য বলাটা এটা একটা বিব্রতকর ব্যাপার হয়ে গেছে এখন, যেহেতু আমার দল স্লোগান দিয়া দিছে, আমার দলের নেতা জনাব তারেক রহমান খুশি করার জন্য হোক বা তারেক রহমানকে নিশ্চিত করার জন্য হোক, তারেক রহমান কথা দিলাম 32 নম্বর দখলে নিলাম, এটা আমার জন্য একটা বিব্রতকর ব্যাপার হয়ে গেছে। কারণ আমার মনে যে সমালোচনা আছে এই সমালোচনাটা আমি করবো না, যেহেতু আমার দল এই স্লোগানটা দিছে। তবে মানুষ কিভাবে নেয় এটা দেখার উপরে নির্ভর করবে রেজাল্টটা কি আসে। আমি একটু জনাব রাজিকুর রতন আপনার কাছে একটু জানতে চাই, ফ্যাসিস্ট কন্যার অপরাধে শেখ মুজিবকে আসলে যদি কেউ প্রত্যাখ্যান করতে চাই, অস্বীকার করতে চাই, সেটিকে আপনি বা কিভাবে সাধারণ জনগণ কেন তাকে শ্রদ্ধা জানাতে পারবে না? একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমাদের বোঝা দরকার, অথবা সাহসের সঙ্গে বলা দরকার, রাজনীতি কোনো ছেলে খেলা নয়, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন, তাদের ভবিষ্যৎ, সেটা যেমন যুক্ত আছে, তার সঙ্গে যুক্ত আছে সংস্কৃতি। এই জন্য রাজনৈতিক স্লোগানের মধ্য দিয়ে একটা সংস্কৃতিও বেরিয়ে আসে, এবং সংস্কৃতির সঙ্গে রাজনীতির যে ওতপ্রোত সম্পর্ক, যে কারণে যখন আমরা পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছিলাম, তখন সেই স্লোগান মানুষকে শুধু উদ্বেলিত করে নাই, মানুষকে শুধু বড় করে নাই, শত্রুকে শুধু চিনতে শেখায় নাই, নিজের মধ্যেও কিন্তু একটা মর্যাদাবোধ তৈরি করেছিল। যে স্লোগান আমার মধ্যে মর্যাদাবোধ তৈরি করে না, সেই স্লোগান কিন্তু প্রতিহিংসা তৈরি করতে পারবে, কিন্তু মানুষকে বড় করতে পারবে না। যে কারণে দেখুন যে 1857 সালের সিপাহী বিদ্রোহের কথা তিনি বললেন, তারও 3 বছর আগে 1855 সালে হাজার হাজার সাঁওতালরা যে নেমে এসেছিল, সাঁওতাল বিদ্রোহ যেটাকে হুল বলা হয়, সিধু কানহু তাদের নেতৃত্বে, সেখানে তাদের 2 বোনও ছিলেন। তো সেই লড়াইয়ের সময় তারা কিন্তু বলেছিল আমরা জল, জমি এবং জীবনের মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই।
আমাদের তারপর থেকে দেখুন এই আবহমান বাংলায় আমাদের জল, জমি এবং জীবনের মর্যাদার জন্য কিন্তু আমরা বারবার লড়াই করেছি, পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা এমনকি স্বাধীন দেশও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। একটা অদ্ভুত বিষয় খেয়াল করে দেখুন, মির্জাফর আপাত বিজয়ী হয়েছে, কিন্তু কেউ তার সন্তানের নাম মির্জাফর রাখে না। রাজাকাররা নানাভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কাউকে যদি বলা হয় তুমি একটা রাজাকার, সে অপমানিত বোধ করে। ঠিক তেমনি প্রত্যেকের মনের মধ্যে হয়তো একটা স্বৈরাচারী মানসিকতা আছে, কিন্তু কাউকে যদি বলা হয় তুমি একটা স্বৈরাচার, সে কিন্তু একটু অপমানিত বোধ করে। তার মানে এই কাজগুলো মানুষ করলেও এই নামে পরিচিত হতে চায় না। এর মধ্যে থেকে বোঝা যায় মানুষের মনের মধ্যে সবসময় একটু ভালো হওয়ার, ভালো থাকার, ভালো স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। রাজনীতিবিদরা কি এটা চর্চা করবেন না? এটা কি বাড়িয়ে তুলবেন না? ফলে কোনো একজন নেতা তার ভূমিকার কারণে যেমন তিনি নন্দিত হতে পারেন, তেমনি নিন্দিত হতে পারেন। নন্দিত হওয়া থেকে যেমন আমরা শিক্ষা নেব, নিন্দিত হওয়া থেকেও তো শিক্ষা নেব। একদম। আমরা কি শিক্ষা নেব না আমরা যেমন মির্জাফরের কাছ থেকে? ঠিক তেমনি কি আমরা শিক্ষা নেব না যে ৭৫-এ একদিকে শেখ মুজিব মৃত্যুবরণ করছে, আর একদিকে যখন আর একজন রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন তার খুব কাছের লোক, তার কাছ থেকেও তার নামটা হয়তো বলতে গেলে একটু ইয়েই হয়, খারাপও লাগে, কারণ নাম ধরে এইভাবে বলাটা ঠিক নয়, তারপরে আমরা বলতে পারি। ঠিক তেমনি শেখ মুজিবুর রহমানের ভূমিকাটা কি, বাংলাদেশকে স্বাধীন করবার ক্ষেত্রে তার ভূমিকা কি, স্বাধীনতার পরে তার ভূমিকাটা কি? প্রত্যেকটা ভূমিকার একটা ইতিহাসের ব্যাখ্যা আছে না? আমরা তো ইতিহাসকে চাপা দিতে পারবো না। ইতিহাসকে অতিমূল্যায়িত করার যেমন বিপদ আছে, ইতিহাসকে অবমূল্যায়ন করারও তো একটা পাপ আছে। একদম। তো ফলে আমরা মনে করি যে ইতিহাসে যার যা ভূমিকা সেটা রাখা উচিত। এইটা যদি কোনোভাবে দলীয় স্লোগানের আড়ালেও আমরা যদি মানবিক বোধটাকে হারিয়ে যেতে দেই, তাহলে 2 দিন পর, আজকে যেমন নজরুল ইসলাম খান তিনি বলেছিলেন, যদি এই ভাঙাভাঙির কাজটা করতে থাকেন, আপনারা কি একদিন জিয়াউর রহমানের সমাধি বগলে করে নিয়ে হাঁটবেন? তার মানে তিনি কিন্তু তার কর্মীদেরকে এই মেসেজটা দিয়ে দিল যে তোমরা কিন্তু এইটা কাজটা ঠিক করো নাই। কর্মীরাও যে সব সময় যে নেতাদের কথা শুনে তা নয়, কিন্তু নেতাদের দায়িত্ব হচ্ছে কর্মীদেরকে রাজনৈতিকভাবে শিক্ষিত করা, এবং যদি কর্মীরা ভুল করে সেখানে তাদেরকে সতর্ক করা, শাসন করা, প্রয়োজনে শাস্তি দেওয়া। এটা না হলে কর্মীরা করেছে, এখন কি করা যাবে এই কথা বলে তো প্রশ্রয় দেওয়াটা কোনো ভালো জিনিস নয়। আবার এখন এই কথাটা না বললে কে কি মনে করে, সে কিছু মনে করি বলে সত্য কথাটাও বলবো না, সেটাও ভালো নয়। ফলে আমরা মনে করি যে ঘটনাগুলো ঘটছে এটা এনাফ ইজ এনাফ। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটাকে মুছে ফেলানো যেমন যাবে না, ৯০-এর অভ্যুত্থানের মানে ইতিহাসটাকে মুছে ফেলা যাবে না, ২৪-এর আত্মদানকেও কোনোভাবে ছোট করা যাবে না। একটা প্রতিপক্ষ নয়, একটা প্রতিপক্ষ বানাতে গেলেই আসলে সংকটটা তৈরি। একটা দিয়ে আরেকটা যেন ঢাকতে না চাই। আমরা যেমন ওই ১১ই আগস্ট হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে জগৎবাসী বলে ক্ষুদিরাম যে ফাঁসিটা ঝুলেছিলেন, ওই ক্ষুদিরামের মৃত্যু কিন্তু অসংখ্য মানুষকে মৃত্যু ভয়কে উপেক্ষা করতে শিখিয়েছে। আবার ঠিক ৫২ ভাষা আন্দোলনের মৃত্যু আমাদের ভাষার দাবিতে লড়তে শিখিয়েছে। আমাদের ৬২-র মোস্তফা বাবুল ওয়াজিবুল্লাহ, তাদের মৃত্যু আমাদেরকে শিক্ষার লড়াই করতে শিখিয়েছে। ৬৯-এর আছাদের ওই জীবনদান আমাদের কিরকম সাহসী করে তুলেছে। ৯০-এর ক্ষেত্রে নূর হোসেন বলি, ডক্টর মিলন বলি, তাদের জীবনদান আমাদের সাহসী করেছিল। এবারও তিনি সাইদের মৃত্যু, সাহসের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করা, এগুলো কাকে দিয়ে ছোট করবো? আমি তো রুমিকে ছোট করতে পারবো না, যে রুমি তার ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে সে দেশটাকে অর্জন করতে চেয়েছিল। আমি তো কর্নেল তাহেরকে ছোট করতে পারবো না, যে আমি যে দেশটাকে স্বাধীন করবার জন্য নিজের পা হারিয়েছি, এই দেশের স্বাধীনতার সঙ্গে আমার রক্তবিন্দু মিশে আছে, এই কথা যখন তিনি বলেন, তাহলে এটা তো আমি ছোট করতে পারবো না। ফলে আমরা ছোট করতে পারবো কে? সেদিন ব্রিটিশের পক্ষ হয়ে যারা দালালি করেছিল তাদেরকে, পাকিস্তানের পক্ষ হয়ে যারা স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাকে, এমনকি ৯০-এও যারা স্বৈরাচারের পক্ষে ছিল তাদেরকে, এইবার ২৪-এও যারা গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে। ফলে আমাদের এই জায়গাটা পরিষ্কার থাকা দরকার। জি জনাব ফজলুর রহমান, আরেকটা বিষয় নিয়ে একটু আসলে কথা বলতেই হয়, যদিও আপনি বিব্রত বোধ করছেন, তারপরও কালচারাল ফ্যাসিস্ট নতুন একটা টার্ম আমরা দেখছি। আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা নতুন নতুন অনেকগুলো টার্ম দেখেছি। কালচারাল ফ্যাসিস্ট তাদেরকে বলা হচ্ছে। আমরা গতকাল দেখেছি 15ই আগস্টকে কেন্দ্র করে ছবি অঙ্কনের অনেকেই বঙ্গবন্ধুর প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন, তারা সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করেছেন। একেবারে নায়ক সাকিব খান থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, ছোট পর্দা বড় পর্দার অভিনেতা অভিনেত্রী আছেন, এমনকি যারা গণ অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ছবি অঙ্কনের, তাদেরও অনেকে তাকে শ্রদ্ধা জানিয়েছেন, এবং যারা শ্রদ্ধা জানিয়েছেন তাদেরকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের পোস্টার তৈরি করে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ
করার একটি কর্মসূচি আজকে পালন করা হয়েছে, সেটি গণমাধ্যমে ব্যাপক হারে এসেছে। আমরা তো সহনশীলতার কথা আসলে বলি, আমরা তো নতুন বাংলাদেশের কথা বলি, জনাব রাজাকুজ্জামান রতন সংস্কৃতির কথা বলছিলেন। এইটা আসলে আমাদের তো সেই বিষয়গুলো আসলে আমাকে দেখাচ্ছে না। যে প্রত্যাশার কথা আমি এতক্ষণ বলছিলাম, সেই প্রত্যাশার দিকেটাও আমাকে ধাবিত করছে না, আমাকে শঙ্কিত করছে। আপনি কিভাবে দেখছেন? আমাকে শঙ্কিত করতেছে না, ভাবাইছেও না। আমি মনে করতেছি মুক্তিযুদ্ধ পরাজিত হয়ে গেছে 5ই আগস্টে। 24-এর 5ই আগস্ট মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে, মুক্তিযুদ্ধের আদর্শ পরাজিত হয়েছে, এটা এখন আমি বুঝতে পারতেছি। আর মুক্তিযুদ্ধের আদর্শকে কেন্দ্র করেই বাঙালি জাতির সংস্কৃতিটা বহুদিন আগে থেকে একটা ঘটনা পরম্পরায় গড়ে উঠছে, বাঙালি জাতির সংস্কৃতিটা। এবং সেই সংস্কৃতির পরতে পরতে শত শত বছর যাব আমাদের পূর্বপুরুষেরা, এই একদম তানসেনের আমল থেকে ধরে, আমি আরো আগে যাইতে পারি, সেই আকবর, সম্রাট আকবরের নবরত্ন এবং সেই আকবরের সাংস্কৃতিক সংগঠনের থেকে, মানে তার যে উৎসাহ, সেই নবরত্ন থেকে আজকে পর্যন্ত তানসেন থেকে ধরে এই যে সংস্কৃতির যে ভারতবর্ষ ব্যাপী একটা একটা কি বলবো, সারা পৃথিবীর মধ্যে আমার কাছে মনে হয় সাংস্কৃতিক জগতে ভারতবর্ষ অন্যতম। এবং ভারতবর্ষের সংস্কৃতিরই উত্তরাধিকার আমরা, এটা আমরা হঠাৎ করে 71 থেকে আমরা পাইনি, এটা উত্তরাধিকার আমরা। এবং সেই উত্তরাধিকারের সূত্রে পাওয়া সংস্কৃতি 47 বলেন, 52 বলেন, 62, 69, 62, 66, 69, 71 যাই বলেন, সংস্কৃতিটা মূল ভূমিকা পালন করছে। এবং সবসময় সাংস্কৃতিক কর্মী যারা সংস্কৃতিকে যারা ভালোবাসে, তারা সবসময় প্রগতির পক্ষে, মানবতার পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, ইতিহাসের পক্ষে অবস্থান করে সব সময়। এখন না, এখন যারা এদেরকে মানে যারা সংস্কৃতি কর্মীদেরকে কিনব্য ফেসিস্ট, কালচারাল ফেসিস্ট যারা বলে, এইটা হলো বাজুতা যারা নিক্ষেপ করে। এরা এই পৃথিবীতে কোনো ধরনের সভ্যতা, মানবতা, কোনো ধরনের সৌন্দর্যের প্রতিযোগিতা থাকুক, কোনো ধরনের সৌন্দর্য থাকুক, এটা এরা চায় না। এরা বর্বর, এরা মধ্যযুগীয় বর্বর, এবং এরা বর্বরদেরই সন্তান। এই বর্বররাই এই দেশে কোনো গান সব নিষিদ্ধ করবে, কবিতা সব নিষিদ্ধ, সাহিত্য সব নিষিদ্ধ, নাটক নিষিদ্ধ করবে, এই দেশে সমস্ত সিনেমা নিষিদ্ধ করবে। এইসব বর্বর এবং তাদের সন্তানেরা যারা আজকে আপাত সময়ে জয়লাভ করছে, তারা এই নামে, যে কালকে যারা অমুকের নামে, একজনের নামে দিতেই পারে। আরেকটা কথা আমি বলে দিই, এতে কি হবে আমি জানি না। কালকে কিন্তু যে লোকটাকে ফিরানোর জন্য, অপমান করার জন্য এখানে সব ব্যারিকেড দিছে পুলিশ বা সরকার, ওই লোকটা কিন্তু জিতে গেছে একটা মাত্র কারণে। ওই যে মৃত লোকটা বা নিহত লোকটা কিন্তু জিতে গেছে। লোকটা খুব খারাপ ছিল, ওই যে আমি সবসময় বলি যে এই লোকটাই কইছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, নাহলে তো আমরা এখানে পাঞ্জাবির গোলাম থাকতাম। আমি তো সবসময় বলছি, তা না হলে তো আমরা এই দেশের জেনারেল বাঙালির ছেলে হইতো না, এই দেশের শিল্পপতি, ব্যাংকের মালিক হইতো না। আমরা তো গোলামের বাচ্চা, গোলাম ছিলাম শত শত বছর। এই লোকটাই তো আমাদের মুখে ভাষা দিল। 71 পর্যন্ত সেই হইল শ্রেষ্ঠ মানুষ বাঙালি জাতির। বাঙালি জাতির 71-এর 26শে মার্চ পর্যন্ত উনি হইল ফাইনাল ক্লার্ক, মুক্তিযুদ্ধের ফাইনাল ক্লার্ক, ক্যাপ্টেন। এই কথাটা আমি সবসময় বলি, এতে যে যা মনে করুক তা মনে করুক। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির ফাইনাল ক্লার্ক, ক্যাপ্টেন মুক্তিযুদ্ধের। এখন এই লোকটাকে যারা এই ধরনের অপমান করতেছে, তাকে পৃথিবীর মানুষ বা এই দেশের মানুষ কিভাবে দেখবে, দেখা যাবে, সেটা তো অন্য কথা। কিন্তু তার 72-এর 10ই জানুয়ারি ফিরে 12ই জানুয়ারি যখন রাষ্ট্র ক্ষমতা চলে এলো, মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে। এবং আমি এই কথাটাও বলছি, শেখ মুজিবের সরকারের ভুল ত্রুটি ছিল, তার সমালোচনা হইতে পারে, কিন্তু যারা বেশি সমালোচনা করতে পারে, তারা কিন্তু আজকে তাদের ভুল বুঝে হোক বা ইতিহাসের গতি পরিবর্তনের জন্য হোক, তারা কিন্তু যারা শেখ মুজিবের বিরুদ্ধে বা বঙ্গবন্ধু সরকারের সবচেয়ে বেশি ফাইট করছে, যারা বলে আমাদের 30,000 কর্মী এখানে শহীদ হয়েছে বা নিহত হয়েছে, তারা কিন্তু এখন সবাই শেখ মুজিবের দলের সাথে। হ্যাঁ, আমি তো বললাম জাসদ দিনু সাহেবদের একটা গ্রুপ, তারা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের সাথে তো সবসময় ছিল। ঠিক আছে, এই গতকাল কেউ 15ই আগস্ট পালন করে নাই বঙ্গবন্ধুর পক্ষে, কিন্তু নুরুল আম্বিয়া সাহেবরা কিন্তু পালন করছে। এরাও জাসদের আরেকটা গ্রুপ। আবার আসামের নেতৃত্বে আরেকটা গ্রুপ মুস্তাক টুস্তাক যারা আছে, তারাও মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। আসম আব্দুর রব তো জান দিয়া বঙ্গবন্ধুর পক্ষে। আমার কথা, তাইলে জাসদের যে 30,000 লোকের মৃত্যু বা হত্যাকাণ্ড যদি কেউ বলে, এটা আমি বলি না, আমি এটা দেখিও নাই, কারণ আমি রাজনীতিতে ছিলাম। আমার কিশোরগঞ্জে একটা লোকও মারা গেছে না জাসদের, একটা লোকও না। হয়তো বা
কিছু জায়গায় যেখানে গণবাহিনী হয়েছে, যেখানে র্যাব গেছে, র্যাব না তার নাম ছিল কি রক্ষী বাহিনী গেছে, গুলাগুলি হয়েছে, এই হয়েছে, এটা জাসদের চেয়ে বাম দেশ সিরাজ শিকদারদের সাথে কম হয় নাই। তাদের কিন্তু প্রতিবাদটা আজকে যারা প্রতিবাদ করতেছে তারা সেদিন জন্মগ্রহণ করে নাই। আর এই যে রাজাকারের বাচ্চা যারা, জামাত টামাত যারা, এরা তো বঙ্গবন্ধুর পা চাইটা নিজেদেরকে বাঁচাইছে। আর অন্যরা সব বিদেশে গিয়ে বাংলাদেশের ব্যাপারে, গোলাম আজমের ব্যাপারে, মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে দুর্নাম করছে। এবং পৃথিবীর সমস্ত দেশে যাতে এই আওয়ামী লীগ সরকার বা স্বাধীনতা সরকারকে স্বীকৃতি না দেয় এবং টাকা পয়সা না দেয় এবং বিশ্বে যাতে জাতিসংঘ শিখে, এরা সব চক্রান্ত করছে না, শুধু প্রকাশ্যে তারা কাজ করছে। এবং সেই কথা বলে তারা বিভিন্ন মুসলিম দেশ থেকে টাকা, আজকে যে জামার টাকা পয়সার মালিক, এটা তো ওই কারণে। কাজে আমি মনে করি যে যারা এইসব সাংস্কৃতিক কর্মীদের ব্যাপারে ওই যে জুতা নিক্ষেপ করে, এই করে সেই করে, তারা বর্বর এবং মধ্যযুগীয় বর্বর। আমি এটা মধ্যযুগীয় বর্বর, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। এটা আসবে এবং এটা হবে। আর জিতে গেছে কেন? আমি বললাম যে একটা লোক যার কেউই জানে, 4-5টা মানুষ, ওই যে রিক্সাওয়ালারা যে মার্ডার কেস দিছে, 307 হত্যা চেষ্টার কেস দিছে, আর রিক্সাওয়ালা যে 400 টাকার ফুল নিয়ে গেছে, এতই কিন্তু মৃত মানুষটা জিতে গেছে। কেউ যাইতে হয় নাই। 15 বছরে আওয়ামী লীগের শাসনের সময়ে, দুঃশাসনের সময়ে, ফ্যাসিস্ট শাসন যাকে বলে, তার সময়ে যেই রকম 15টা গরু জবাই করে প্রত্যেক ওয়ার্ডে ঢাকা শহরে খাওয়ানো হইতো, হাজার হাজার মানুষ ঢুল অমুক করতো, তমুক করতো, কালো কাপড় পরতো, সবকিছু করতো, তার চেয়েও বেশি বাংলাদেশের মানুষ কালকে নীরবে এবং নিবৃতে, হ্যাঁ, মানুষ কিন্তু জানাই দিছে মানুষ কি চায় তার পক্ষে বিপক্ষে আমি কিছু বলবো না, কিন্তু কালকে কিন্তু নীরবে নিবৃতে বাংলাদেশের মানুষ জানাই দিছে মানুষ কি চায়।